friends, welcome my YouTube channel Geography Learning Plus Academy. আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব 5th সেমিস্টার ফ্লুভিয়াল জিওমর্ফোলজির একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস। তো এইটা তোমাদের যাদের সিবিসিএস প্যাটার্নের স্টুডেন্ট রয়েছে জিওগ্রাফি অনার্স, তোমাদের ফ্লুভিয়াল জিওমর্ফোলজি একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস। তো আজকে এই প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ ডিটেইলস আলোচনা করব যে কিভাবে প্র্যাকটিক্যালটা আমরা এখানে করব, সম্পূর্ণ বাংলায় এবং ইন ডিটেইলস এ পুরোপুরি আলোচনা হবে। তো প্র্যাকটিক্যালে আসার আগে একটুখানি আমরা থিওরিটিক্যালি কনসেপ্ট জেনে নেব যে এই যে আমরা ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস যে আমরা আলোচনা করছি, এটার অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিস। এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস আমরা বলতে পারি ওয়ান টাইপ অফ হাইড্রোগ্রাফ অ্যানালিসিস। কারণ আমরা নরমালি হাইড্রোগ্রাফ করে থাকি কিসের বেসিসে, না পার্টিকুলার একটা রিভার, সেই রিভারের ক্যাচমেন্ট থাকে এবং সেই ক্যাচমেন্টের মধ্যে একটা ইয়ারের রেসপেক্টে আমরা 12 মাসের যে ওয়াটার ডিসচার্জের যে ডেটা পাই, সেই ডেটাটিকে আমরা হাইড্রোগ্রাফ আকারে দেখাই এবং তার একটা থ্রেশহোল্ড ভ্যালুকে আমরা ওইখানে ইন্ডিকেট করি। সেই থ্রেশহোল্ড ভ্যালুটা ডিনোটেড করে যদি কোনো পিক ভ্যালু বা তার পিক ডিসচার্জ ওয়াটার সেটের সেটা যদি আমার ডেঞ্জার লেভেলকে ক্রস করে, তাহলে কিন্তু সেখানে ফ্লাড হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক সেটাকে আমরা অ্যাপ্লাই করব যে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এ কিভাবে হয়ে থাকে। ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস হচ্ছে যে এইখানে পার্টিকুলার কোন একটা ইয়ারকে এখানে ডিনোটেট করছে না, এইখানে প্রায় 30 থেকে 40 বছরের আমাদের যে ফ্লাড ফ্রিকোয়েন্সির যে ডেটা, সেই ফ্লাড ফ্রিকোয়েন্সির প্রত্যেকটা ইয়ারে আমার যেখানে হাইয়েস্ট যেখানে পিক ডিসচার্জ যে ভ্যালু গুলো রয়েছে, সেই ভ্যালু গুলোকে নিয়ে আমরা এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে থাকি। অর্থাৎ সেই রিভার ক্যাচমেন্ট, সেই রিভার ক্যাচমেন্টের মধ্যে আমরা 30 বছর বা 50 বছরের যেই আমরা ডেটা পাবো, তার যে অ্যানুয়াল যে ওয়াটার ডিসচার্জের যেই ভ্যালু গুলো পাবো, হাইয়েস্ট ভ্যালু, সেই ভ্যালু গুলোকে নিয়ে আমরা এখানে হাইড্রোগ্রাফ এখানে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই ফ্লাড ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা কি কি দেখাতে পারি, যে ফ্লাড ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা দেখাতে পারি যে ফ্লাডের যে ফ্রিকোয়েন্সির যে নেচারটা সেটা কি রকম হতে পারে, বা এই ফ্লাড কত বছর অন্তর অন্তর হওয়ার একটা চান্স থাকে, সেটাকে আমরা এর মাধ্যমে অ্যানালিসিস করতে পারি। আবার যে বিভিন্ন ধরনের হাইড্রোলজিক্যাল প্ল্যানিং যে আমরা করে থাকি, সেই হাইড্রোলজিক্যাল প্ল্যানিং পারপাসেও কিন্তু আমরা এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে থাকি। তাহলে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস কি, না ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস হচ্ছে যে প্রায় 10 থেকে 30 বছর বা 50 বছরের যে ডেটা পাবো, সেই ডেটার কোনো একটা পার্টিকুলার রিভার ক্যাচমেন্ট এর মধ্যে আমরা যখন তার অ্যানুয়াল ওয়াটার ডিসচার্জ এর যে ডেটা গুলো পাই, সেই ডেটা গুলোকে যখন আমরা অ্যানালিসিস করছি হাইড্রোগ্রাফের মাধ্যমে, তখন আমরা তাকে বলছি ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস। এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এর প্রথম যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন গাম্বেল। এই গাম্বেল ফার্স্ট তিনি এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এর ধারণা দিয়েছিলেন এবং এইটা মেইনলি আমরা বিভিন্ন ধরনের এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এর ডিস্ট্রিবিউশন পাই। আমরা নরমাল ডিস্ট্রিবিউশন পেয়ে থাকি, আমরা লগ নরমাল ডিস্ট্রিবিউশন পেয়ে থাকি, আমরা গাম্বেল ডিস্ট্রিবিউশন পেয়ে থাকি, আবার আমরা লগ পিয়ারসন টাইপ 3 ডিস্ট্রিবিউশন পেয়ে থাকি। তো আমরা এখানে শিখব যে গাম্বেল ডিস্ট্রিবিউশন মেথডটা এখানে কি এবং তার বেসিসে নরমাল ডিস্ট্রিবিউশনটা এখানে কিভাবে হচ্ছে। তো এই ফ্লাড সিরিজকে যখন আমরা অ্যানালিসিস করি, সেটা টু টাইপ অফ ফ্লাড সিরিজ পাই। একটা হচ্ছে অ্যানুয়াল ফ্লাড, আর একটা হচ্ছে পার্শিয়াল ডিউরেশন সিরিজ। অর্থাৎ অ্যানুয়াল সিরিজে যদি আমরা ফ্লাডকে অ্যানালিসিস করি, তাহলে আমরা অ্যানুয়ালি যে হাইয়েস্ট পিক, সেই পিককে ডিনোটেড করে আমরা এই ধরনের ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে থাকি। আর পার্শিয়াল ডিউরেশন সিরিজ বলতে আমরা কোন একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ভ্যালুর সাপেক্ষে যখন আমরা পার্টিকুলার কোন কোন ইয়ারের যে ডিসচার্জ হয়েছে, সেটাকে যখন আমরা ডিনোটেট করছি, তখন আমরা তাকে বলছি পার্শিয়াল ডিউরেশন সিরিজ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই রিটার্ন পিরিয়ডের কনসেপ্টটা কি জিনিস। এই ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এর মধ্যে কিন্তু রিটার্ন পিরিয়ড আর এক্সিস্টেন্স যে পিরিয়ড যা আমরা যেটাকে বলি, তো সেই জিনিসটা কি জিনিস আমাদের এটা জানতে হবে। এই রিটার্ন পিরিয়ডকে আমরা অনেক সময় বলে থাকি রেকারেন্স ইন্টারভ্যাল। অর্থাৎ কোন একটা ইয়ারের ডেটা হয়েছে, কোন একটা পার্টিকুলার যে ইয়ার, সেই ইয়ারে ফ্লাড হয়ে গেছে। এবারে সেই ফ্লাডটা আবার কিন্তু কয়েক বছর পরে আসতে পারে। ফর এক্সাম্পল যদি আমি বলি যে ২০০০ সালে আমাদের পশ্চিমবঙ্গে বিশাল বড় একটা ফ্লাড হয়ে গেছে, ফর এক্সাম্পল।
এবারে তারপরে আমাদের 2001 সালে আমি হাইয়েস্ট পিক ডিসচার্জ পেয়েছি, সেটা আমার যে থ্রেশহোল্ড ভ্যালু ছিল তার উপরে সেই ডিসচার্জ ভ্যালুটা এসছে। 2001 এ কোনো ফ্লাড হয়নি, চান্স নেই। 2002 এ হয়নি, 3 এ হয়নি, 4 এ হয়নি। আবার আমরা দেখছি 2005 এ হয়েছে। 2005 এ হয়েছে। তাহলে এই 2000 থেকে 2005 এর মধ্যে আমরা ইন্টারভ্যাল কত পেলাম? 5, অর্থাৎ 2000 সালে আমার যে ফ্লাডটা হয়েছিল সেটা আবার 5 বছর পরে ঠিক সেম ফ্লাডটা ফিরে এসছে। তাহলে একটা কোন একটা রিভার ক্যাচমেন্ট এর মধ্যে যখনই সে ফ্লাডটা হলো, কোন একটা পার্টিকুলার ইয়ার, সেটা আবার পরবর্তী কোন সময় সেই ফ্লাডটা ফিরে আসতে পারে বা সেই যে ফ্লাড বা বন্যাটা হওয়ার চান্স রয়েছে, সেটাকে আমরা বলি যে রিটার্ন পিরিয়ড বা রিকারেন্স ইন্টারভ্যাল। তো এইটার জন্য আমরা দুটো ফর্মুলার মাধ্যমে আমরা বা দুটো মেথড দ্বারা কিন্তু আমরা এই রিটার্ন পিরিয়ডকে ইন্ডিকেট করে থাকি। একটা হচ্ছে ক্যালিফোর্নিয়া মেথড, যার দ্বারা আমরা যদি করি যে n বাই m, আরেকটা হচ্ছে ওয়েবুল মেথড, সেটা হচ্ছে যে স্মল m ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এই যে দুটো যে ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা রিটার্ন পিরিয়ডকে কিন্তু বা রিকারেন্স ইন্টারভ্যালকে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে থাকি। এবারে আসবো সরাসরি প্র্যাকটিক্যাল। তো এইখানে একটা ডেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে, এক্সামও তোমাদের এই ধরনের ডেটা দিয়ে দেবে। বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ফ্লাড ফ্রিকোয়েন্সি অফ দ্য রিভার ডেসুপা রিভার, অর্থাৎ রিভারটার নাম হচ্ছে ডেসুপা রিভার। সেই ডেসুপা রিভারের আন্ডারে বলছে when the flood causing discharge 1512 কিউমেক, অর্থাৎ এইটা হচ্ছে আমার ডেঞ্জার লেভেল, অর্থাৎ ডেঞ্জার লেভেলের মান বা থ্রেশহোল্ড ভ্যালুটা কি বলে দিয়েছে যে 1512 কিউমেক। What is the probability that 1512 cumecs will be exceeded at least once in the next 10 years? এবং 10 বছর পরে, অর্থাৎ আগামী 10 বছর পরে এই ফ্লাড হওয়ার সম্ভাবনাটা কতখানি বা তার চান্স কতখানি রয়েছে, সেটাকে আমাদের এখানে বার করতে হবে। আর কি বলেছে? ড্র অ্যান্ড ইন্টারপ্রিটেড দ্য গ্রাফ, এবং আমাদের হাইড্রোগ্রাফটাকে অঙ্কন করতে হবে এবং ওটা ইন্টারপ্রিটেশন করতে হবে। তো আমরা এই ধরনের ডেটা পেয়েছি যে 1951 থেকে পেয়েছি, আমরা 1970 সালের ডেটা পেয়েছি, মানে আমার এখানে 20 টা ইয়ারের ডেটা দিয়ে দিয়েছে, কারণ আমরা বলেছি যে ফ্লাড ফ্রিকোয়েন্সি কোন একটা পার্টিকুলার ইয়ারের রেসপেক্টে হয় না, আমাদের বিভিন্ন ইয়ার দিয়ে দেবে। অ্যাট লিস্ট আমার 20 থেকে 50 বছরের ডেটা দিয়ে দেবে। তার যে হাইয়েস্ট যে প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে যে হাইয়েস্ট যে পিক ডিসচার্জ, সেইগুলোকে দিয়ে কিন্তু আমরা এইখানে প্রত্যেকটা ইয়ারের রেসপেক্টে কিন্তু ডিসচার্জ ইন কিউমেক আমরা এখানে পেয়েছি। তো এটা আমাদের ডেটা টেবিলে দিয়ে দেবে। এইবারে আমাদের কি করতে হবে? ক্যালকুলেশন টেবিল ফার্স্ট আমাদের বানাতে হবে। আমি এইখানে ক্যালিফোর্নিয়া মেথড আর উইবল মেথড দুটোর মাধ্যমেই আমরা দেখাবো যে কিভাবে রিটার্ন পিরিয়ড অ্যান্ড আ এক্সিডেন্স প্রবাবিলিটি বের করতে হয়, সেটা আমরা এখানে দেখাবো। ফার্স্ট এ আমরা ক্যালকুলেশন টেবিলে ইয়ার অ্যান্ড ডিসচার্জ যেটা আমরা ডেটা টেবিলে পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপরে আমাদের এখানে রয়েছে যে ডিসচার্জ ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা যে ডেটা গুলো রয়েছে সেই ডেটা গুলোকে আমরা পরপর আমাকে সিকোয়েন্স ওয়াইজ সাজাতে হবে, এবং সেটা কি অর্ডারে সাজাবো, অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং, আমরা এখানে সব সময় আমরা বড় থেকে ছোট আকারে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। তো আমরা এখানে সাজিয়ে নিলাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে হাইয়েস্ট ডিসচার্জ হয়েছে আমার 1651 আর লোয়েস্ট হয়েছে 140। এইবারে আমরা এটাকে কি করব? র‍্যাংক করে সাজাবো। আমরা স্ট্যাটিস্টিকস এ কিভাবে র‍্যাংক কোরিলেশন আমাদের বের করতে হয় আমরা শিখেছিলাম। সেই র‍্যাংক কোরিলেশন এর মাধ্যমে র‍্যাংক আমরা পরপর এই ডিসেন্ডিং অর্ডার এর যে আমরা ডেটা গুলোকে সাজিয়েছি তার বেসিসে কিন্তু আমরা এখানে র‍্যাংক সাজিয়ে নেব। র‍্যাংক সাজিয়ে নেওয়ার পর তারপরে আমাকে বার করতে হবে যে রিটার্ন পিরিয়ড, যেটা আমাদের ক্যালিফোর্নিয়া মেথডের ফর্মুলা হচ্ছে n ডিভাইডেড বাই স্মল m। তাহলে এইখানে স্মল m মানে হচ্ছে আমার এখানে র‍্যাংক বলেছে, আর এখানে n মানে হচ্ছে আমার ইয়ার, মানে কটা ইয়ারের ডেটা আমার রয়েছে তার বেসিসে কিন্তু আমাদের এখানে বার করতে হবে। তো আমি এখানে ফর এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিয়েছি যে আমার 1951 এর রেসপেক্টে যদি আমরা রিটার্ন পিরিয়ড এর ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে n পেয়েছি 20, অর্থাৎ যদি আমরা এখানে ডেটা সেট পাই তাহলে কিন্তু আমরা এখানে 20 টা ইয়ারের কিন্তু আমরা এখানে ডেটা পাচ্ছি। তাই আমরা কিন্তু এইখানে লিখেছি n। আর m হচ্ছে কি না, m হচ্ছে আমরা 1। দেখো ফার্স্টেই কিন্তু আমরা একদম 1951 এর রেসপেক্টে কিন্তু আমরা পেয়েছি 1 পেয়েছি।
তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে আমরা এখানে লিখেছি 20/1, তাহলে অতএব আমরা এখানে পেয়ে যাচ্ছি 20। ঠিক একইভাবে আমরা রিটার্ন পিরিয়ড পেয়ে গেলাম। এবার সেম ইয়ারে আমরা 1951 এ যদি আমরা এক্সিস্টেন্ট প্রবাবিলিটি যদি আমরা বের করি, তাহলে তার ফর্মুলা কি? না, তার ফর্মুলা হচ্ছে 1/t/100। তাহলে আমরা এইটা হচ্ছে কনস্ট্যান্ট, 1 টা হচ্ছে কনস্ট্যান্ট এবং এই ইনটু 100 টা হচ্ছে কনস্ট্যান্ট, শুধু t টা আমার এখানে পাল্টে যাবে। তো আমার এখানে যেমন টাইম পিরিয়ড থাকবে তার বেসিসে t লিখবো। তাহলে আমরা এখানে ফার্স্টে পাচ্ছি 1/t/100 যদি করি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি 5। তাহলে আমার 1951 এর রেসপেক্টে কিন্তু আমার এক্সিস্টেন্স প্রবাবিলিটি হয়ে গেল 5। তাহলে এইভাবে কিন্তু আমরা পরপর কিন্তু আমরা রিটার্ন পিরিয়ডের ক্যালকুলেশন করে নেব। করে নেওয়ার পর কিন্তু আমরা এক্সিস্টেন্স প্রবাবিলিটিও কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা করে নেব। করে নেওয়ার পর এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমাদের একটা হাইড্রোগ্রাফ অঙ্কন করতে হবে। হাইড্রোগ্রাফ ঠিক এর আগে আমরা হাইড্রোলজি প্র্যাকটিক্যালে যেভাবে আমরা হাইড্রোগ্রাফ অঙ্কন করেছি, ঠিক এইখানেও আমরা সেম মেথডে হাইড্রোগ্রাফ অঙ্কন করব। আমার হরাইজন্টাল স্কেলে আমাদের থাকবে ইয়ার থাকবে, ভার্টিক্যাল স্কেলে থাকবে ডিসচার্জ ইন কিউমেক, এবং তার বেসিসে আমরা এখানে একটা স্কেল ধরে নেব। স্কেল ধরে নেওয়ার পর তারপর তার বেসিসে কিন্তু আমরা এখানে প্রত্যেকটা যে আমার হাইড্রোগ্রাফের যে ডেটা গুলো আমাদের এখানে দেওয়া রয়েছে, মেইন ডেটা টেবিলে যে ডেটা গুলো দেওয়া রয়েছে তার বেসিসে কিন্তু আমরা এখানে হাইড্রোগ্রাফ আমরা এখানে অঙ্কন করেছি। অঙ্কন করার পর আমাদের একটা থ্রেশহোল্ড ভ্যালু আমাদের কোশ্চেন পেপারে বলে দিয়েছিল যে 1512। এবার সেইটাকে আমরা কি করেছি, ডিসচার্জের যে আমাদের ডেটার যে আমরা স্কেল ধরেছি তার বেসিসে কিন্তু আমরা এখানে যে 1512 কিউমেকের কিন্তু আমরা এখানে ডেটা ওয়াইজ কিন্তু আমরা এখানে একটা ডেঞ্জার লেভেল কিন্তু আমরা এখানে লিখে নিয়েছি। তো আমরা এইখানে লিখতেই পারি যে এটা হচ্ছে আমার ডেঞ্জার লেভেল, বা আমরা এখানে লিজেন্ডও কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে ডেঞ্জার লেভেল। তাহলে এইভাবে কিন্তু আমরা ফ্লাড ফ্রিকোয়েন্সি হাইড্রোগ্রাফটাকে ড্র করলাম, এবং আমরা কি করেছি, আমরা ক্যালিফোর্নিয়া মেথডকে অ্যাপ্লাই করে আমরা রিটার্ন পিরিয়ড বের করেছি, যার ফর্মুলা হচ্ছে n/m, আর এক্সিস্টেন্ট প্রবাবিলিটি আমরা বের করেছি 1/t/100। ঠিক আছে? এরপরে কিন্তু আমাদের আরো একটা ক্যালকুলেশন করতে হবে, যেটা আমার ডেটা টেবিলে বলে দিয়েছিল। ডেটা টেবিলে কি বলেছে যে what is the probability that 1512 cumex will be exceeded at least once in the next 10 years। তাহলে আগামী 10 বছর পরে আমার সেই বন্যা হওয়ার চান্স বা ফ্লাড হওয়ার চান্স কতখানি রয়েছে সেটাকে আমাদের এখানে বের করতে হবে। তার জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে প্রেডিক্টেড ফ্লাডিং অফ নেক্সট 10 ইয়ার্স। অর্থাৎ নেক্সট 10 ইয়ার্স এ আমার ফ্লাড হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তার একটা প্রেডিক্টেড কিন্তু আমরা এখানে করতে পারি। তার জন্য আমরা কি করব? তার জন্য ফার্স্ট আমাকে টোটাল ফ্রিকোয়েন্সি অফ দ্য এক্সিস্টিং ফ্লাড আমাদের এখানে বার করতে হবে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি অফ এক্সিস্টিং ফ্লাড কি আছে? দেখো, ডেঞ্জার লেভেলের উপরে আমাকে এখানে দেখতে হবে যে কটা আমার এখানে ভ্যালু এসেছে। দেখো আমি এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3, এইখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 5। তাহলে ডেঞ্জার লেভেলের উপরে কিন্তু আমার 5টা ডেটা কিন্তু আমরা এখানে পেয়েছি, এবং এই 5টা ডেটাই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে টোটাল ফ্রিকোয়েন্সি অফ এক্সিস্টিং ফ্লাড। দেখো এখানে লিখেছি 5। তারপরে রয়েছে এভারেজ রিকারেন্স ইন্টারভ্যাল, এবং কত ইন্টারভ্যাল ওয়াইজ আমাদের এই বন্যাটা ফিরে আসার চান্স আছে। আমরা রিকারেন্স ইন্টারভ্যালকে কিন্তু রিটার্ন পিরিয়ডও বলতে পারি। তো তার জন্য কি ফর্মুলা? তার ফর্মুলা হচ্ছে n/fe। fe মানে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি অফ এক্সিডিং ফ্লাড মাইনাস 1। এবারে আমরা সেই ফর্মুলা ওয়াইজ আমরা ভ্যালুটাকে আমরা লিখে নিচ্ছি। আমাদের n রয়েছে 20, অর্থাৎ আমাদের 20 ইয়ার্স এর ডেটা আমাদের ডেটা টেবিলে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে 5, আমার fe বেরিয়েছে 5 বেরিয়েছে, তাই আমরা এখানে 5 লিখে নিয়েছি মাইনাস 1। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 5 ইয়ার। অর্থাৎ আমরা এখান থেকে প্রেডিকশন করতে পারছি যে আমাদের এই যে বন্যা বা যে ফ্লাডটা যে হওয়ার চান্স রয়েছে সেটা কিন্তু 5 বছর অন্তর অন্তর কিন্তু হওয়ার একটা চান্স রয়েছে। এবারে বলছে যে এক্সিডিং প্রবাবিলিটি ফর নেক্সট 10 ইয়ার্স, অর্থাৎ তাহলে 10 বছর পর এই ফ্লাড হওয়ার সম্ভাবনাটা কত পার্সেন্ট হতে পারে সেটাকে আমরা এখানে বার করব। তার জন্য আমরা এখানে কি করেছি, এখানে একটা ফর্মুলা এখানে রয়েছে যেটা আমাদের আগামী 10 বছর পর আমরা কিভাবে ফ্লাড বের করতে পারি। ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই fe টু দি পাওয়ার 10। এইখানে 10টা কিন্তু কনস্ট্যান্ট নয়,
আমার বাকি ফর্মুলাটা কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকলো, কিন্তু 10 টা কিন্তু এখানে কনস্ট্যান্ট নয়। কারণ আমার এইখানে বলে দিয়েছে নেক্সট 10 ইয়ার্স। তাই কিন্তু আমি এইখানে 10 লিখেছি। যদি আমার কোশ্চেনে বলতো নেক্সট 5 ইয়ার্স, তাহলে কিন্তু আমার এখানে পাওয়ারটাও কিন্তু চেঞ্জ হয়ে যেত। তখন এখানে 10 না হয়ে কিন্তু 5 হয়ে যেত। এই জিনিসটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেই কিন্তু ভুল করে এই জায়গাটাতে। into 100 করে নিয়ে তারপরে আমরা ফর্মুলা ওয়াইজ প্রত্যেকটা ভ্যালুকে বসালাম। বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 89.26%। অর্থাৎ আমার নেক্সট 10 ইয়ার্স এ কিন্তু আমার এই ফ্লাড হওয়ার চান্স কিন্তু 89.26% কিন্তু আমার এখানে রয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা ফ্লাড ফ্রিকোয়েন্সি হাইড্রোগ্রাফের মাধ্যমে থ্রেশহোল্ড ভ্যালুর উপর যে কটা আমরা হাইড্রোগ্রাফের ডেটা পাই তার উপর বেস করে কিন্তু আমরা ফর্মুলার মাধ্যমে স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটাকে কিন্তু আমরা এখানে করতে পারি। তারপরে আমরা এখানে লিখে দিয়েছি the probability that 12 QMAC will be exceeded at least once in the next 10 years is 89.26%। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্যালিফোর্নিয়া মেথডের মাধ্যমে কিন্তু আমরা রিটার্ন পিরিয়ড এবং এক্সিস্টেন্ট প্রবাবিলিটি বার করে তার বেসিসে হাইড্রোগ্রাফ করলাম, করে তারপর আমরা রিকারেন্স ইন্টারভ্যাল কত হতে পারে, কত ইয়ার অন্তর হতে পারে সেটাকে আমরা এখানে বার করলাম, আর নেক্সট 10 ইয়ার্স এ কতটা ফ্লাড হওয়ার চান্স রয়েছে সেটাকে আমরা বার করলাম। এরপরে আমরা আসবো ওয়েবুল মেথড। ওয়েবুল মেথডে আমরা ইয়ার, ডিসচার্জ, ডিসেন্ডিং অর্ডার, র‍্যাংক যেমন এর আগের ক্ষেত্রে করেছি ঠিক সেম হয়ে যাবে। শুধু চেঞ্জ হয়ে যাবে এক্সিস্টেন্ট প্রবাবিলিটি এন্ড রিকারেন্স ইন্টারভ্যাল। অর্থাৎ আমরা ক্যালিফোর্নিয়া মেথডে আমরা যেখানে করেছি রিটার্ন পিরিয়ড, সেই রিটার্ন পিরিয়ডটাই কিন্তু আমরা এইখানে বের করব এক্সিস্টেন্ট প্রবাবিলিটি। আর এইখানে আমরা যেটা বার করেছিলাম যে যেটা আমরা এখানে বার করেছিলাম সেটা হচ্ছে এক্সিস্টেন্ট প্রবাবিলিটি, সেটা আমরা এখানে বার করব রিকারেন্স ইন্টারভ্যাল। এই দুটো টেবিল শুধু আমার এখানে পাল্টে যাবে, বাকিগুলো সেমই থাকবে। তো এক্সিস্টেন্ট প্রবাবিলিটি বার করার ফর্মুলা হচ্ছে যে মানে রিটার্ন পিরিয়ড সেটা হচ্ছে m ডিভাইডেড বাই n প্লাস 1, আর রিকারেন্স ইন্টারভ্যালের ফর্মুলা হচ্ছে 1 বাই p। শুধু ফর্মুলাগুলো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এইটুকু জিনিসকে মাথায় রাখতে হবে। তাহলে এক্সিস্টেন্ট প্রবাবিলিটি আমরা কিভাবে বার করি? যদি আমরা 1951 এর রেসপেক্টে দেখি তাহলে আমরা m এর ভ্যালু পাচ্ছি 1 পাচ্ছি। অর্থাৎ এখানে m মানেও কিন্তু হচ্ছে m মানে হচ্ছে র‍্যাংক, তাই আমরা ফার্স্টে পেয়েছি 1, তাই কিন্তু আমরা এখানে 1 লিখে নিয়েছি। তারপরে হচ্ছে n প্লাস 1, n হচ্ছে 20 অর্থাৎ 20 ইয়ার্স এর ডেটা পেয়েছি, তাই আমরা এখানে লিখেছি 20 প্লাস 1। যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 0.05। তাহলে আমরা এইভাবে দেখো সবকটার কিন্তু আমরা এখানে এক্সিস্টিং প্রবাবিলিটি বার করে নিয়েছি। এরপরে আমরা বার করব রিকারেন্স ইন্টারভ্যাল। রিকারেন্স ইন্টারভ্যাল বার করার কি ফর্মুলা? 1 বাই p। তাহলে আমরা এইখানে 1 কনস্ট্যান্ট আছে, শুধু আমার p, অর্থাৎ আমার এইখানে যে p এর ভ্যালুটা এসেছে সেই p এর ভ্যালুটা কিন্তু আমরা এখানে লিখে নেব। তাহলে আমরা এখানে 1 ডিভাইডেড বাই 0.05 করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 20। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা ওয়েবুল মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই এক্সিডেন্স প্রবাবিলিটি এবং রিকারেন্স ইন্টারভ্যাল কিন্তু আমরা এখানে বার করে নিয়েছি। বার করে নেওয়ার পর এরপরে আমরা কি করব? আমরা কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে আমরা হাইড্রোগ্রাফ অঙ্কন করব। যেভাবে আমরা ক্যালিফোর্নিয়া হাইড্রোগ্রাফ মেথড অ্যাপ্লাই করেছি, এখানেও ঠিক সেম জিনিস। অ্যাকচুয়ালি আমরা এখানে হাইড্রোগ্রাফ অঙ্কন করছি কোনো মেথডকে অ্যাপ্লাই করে না। নরমালি আমরা যেভাবে হাইড্রোগ্রাফ অঙ্কন করি এবং তার যে থ্রেশহোল্ড ভ্যালু যেটা দেওয়া থাকবে তার বেসিসে কিন্তু আমরা এখানে হাইড্রোগ্রাফ অঙ্কন করি। শুধু একমাত্র এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে রিটার্ন পিরিয়ড এন্ড এক্সিডিং প্রবাবিলিটি বা এক্সিডেন্স প্রবাবিলিটি বা রিকারেন্স ইন্টারভ্যাল, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যালিফোর্নিয়া মেথড আর আমরা ওয়েবুল মেথডকে এখানে অ্যাপ্লাই করেছি। আর বাকি যে প্রসেস আছে সেম প্রসেস। এরপরে আমরা এইটার বেসিসে যদি আমরা দেখি তাহলে দেখব এইখানেও কিন্তু আমরা যে 10 ইয়ার্স এর যদি প্রেডিকশন করি এইখানেও দেখব সেমই কিন্তু আমাদের ফর্মুলা, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে একইভাবে এক্সিডিং ফ্লড বের করেছি, কারণ আমার এইখানে 5টাই আমার এসছে। একটা এসছে, দুটো এসছে, তিনটে এসছে, চারটে এসছে, পাঁচটা এসছে।
করলাম, করে নিয়ে সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছি, করে আমরা 5 ইয়ার পেয়েছি ইন্টারভ্যাল, রিকারেন্স ইন্টারভ্যাল, এবং নেক্সট 10 ইয়ার্স এ যদি আমরা আ মানে কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে ফ্লাড সেটাকে যদি এনালিসিস করি, দেখো আমার এই সেম ফর্মুলা আমি এখানে এপ্লাই করেছি আর আমার এখানে সেম ভ্যালু এসছে। তাহলে আমার চেঞ্জটা কি হলো? আমার এখানে শুধু চেঞ্জ হয়েছে ক্যালকুলেশন এর এই যে দুটো টেবিল আছে, লাস্ট দুটো টেবিল, সেই লাস্ট দুটো টেবিল কিন্তু আমাদের বিভিন্ন মেথড ওয়াইজ কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। আর বাকি আমাদের আ যে আমাদের যে নেক্সট 10 ইয়ার্স এর যে আমরা প্রেডিকশন যেটা আমরা করছি ফ্লাড হওয়ার, কিংবা আমাদের যে ডায়াগ্রামের যে ইয়েটা সেটা কিন্তু পুরোপুরি সেম। শুধু আমাদের ক্যালকুলেশন টেবিলের এই দুটো টেবিলের পার্থক্য রয়েছে। তাহলে সুতরাং পুরো প্র্যাকটিক্যালটা তোমরা বুঝতে পেরেছো যে ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস জিনিসটা কি আর কিভাবে তাকে আমরা এপ্লাই করি। আর ফ্লাড ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস এর দুটো মেথড আছে, একটা হচ্ছে ওয়েবুল মেথড আর আরেকটা হচ্ছে আমার ক্যালিফোর্নিয়া মেথড। যদি এক্সামে যদি তোমাদের মেথড এপ্লাই করে দেয় তাহলে তোমরা সেম মেথডেই কিন্তু তোমরা কাজটাকে করবে। আর যদি এক্সামে যদি কোনো মেথডই যদি না বলে দেয় তাহলে নরমাল তোমরা ক্যালিফোর্নিয়া বা ওয়েবুল মেথডের মধ্যে যেটা তোমাদের সহজ মনে হয় তোমরা সেইভাবেই করবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।